হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, এতদিন আমার চ্যানেলে যতগুলো ক্লাস হয়েছে তো সেখান থেকে কিন্তু আজকে আমি তোমাদেরকে একটা লাইফ সায়েন্স থেকে মক টেস্ট নেব। তো তোমরা কিন্তু মক টেস্টের উত্তর করার চেষ্টা করবে। তো প্রথম প্রশ্ন আছে তোমাদের এই মক টেস্টের। প্রশ্নটা আছে, যে গ্রন্থির ক্ষরণে গ্রন্থি কোষটি নষ্ট হয় তাকে কি বলে? অপশান আছে এফোক্রাইন, মেরোক্রাইন, হোলোক্রাইন, না অপশান ডি লাস্ট যেটা আছে মিশ্র গ্রন্থি। তো ফ্রেন্ডস, এই চারটা অপশানের মধ্যে তোমরা কিন্তু উত্তরটা করার চেষ্টা করো। 5 সেকেন্ড সময় রয়েছে তোমাদের হাতে। তো ফ্রেন্ডস, এখানে তোমাদের উত্তর হয়ে যাবে কিন্তু হোলোক্রাইন, অর্থাৎ যে গ্রন্থির ক্ষরণে গ্রন্থি কোষটি নষ্ট হয়ে যায় তাকে কিন্তু কী বলে? হোলোক্রাইন বলে। অপশান সি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। তো ফ্রেন্ডস, পরবর্তী প্রশ্নগুলোতে যাওয়ার আগে আমি তোমাদের বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর আগের ভিডিওগুলো কিন্তু আমার অবশ্যই দেখে নেবে। তো এরপরে প্রশ্ন আছে, রক্ত অনুচক্রিয়ার সংখ্যা স্বাভাবিকের অপেক্ষায় বেড়ে গেলে কী রোগ হয়? অপশান আছে লিউকিমিয়া, থ্রম্বোসাইটোসিস, পারপুরা, অপশান ডি হিমোরেজ। তোমরা কিন্তু প্রশ্নটা আগে ভালোভাবে পড়ে নেবে। রক্তে অনুচক্রিয়ার সংখ্যা যদি বেড়ে যায়, স্বাভাবিকের থেকে যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কোন রোগটা হয়ে থাকে? তো তোমরা কিন্তু 5 সেকেন্ডের মধ্যে উত্তরটা করার চেষ্টা করো। তো এখানে কিন্তু উত্তর হয়ে যাবে তোমাদের থ্রম্বোসাইটোসিস, অর্থাৎ রক্তে অনুচক্রিকা যদি স্বাভাবিকের থেকে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু থ্রম্বোসাইটোসিস রোগটা হয়ে থাকে। তো এবার আমরা কিন্তু জানবো লিউকিমিয়াটা কী। তো এই লিউকিমিয়া রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার অধিকাংশ ক্ষেত্রে এর প্রধান লক্ষণ রক্তকণিকার, সাধারণত শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক সংখ্যা বৃদ্ধি। রোগটির নামই হচ্ছে থেকে লিউক অর্থাৎ সাদা, হিমো অর্থাৎ রক্ত। তো ফ্রেন্ডস, এটাই কিন্তু হচ্ছে কি লিউকিমিয়া হচ্ছে কি অস্থিমজ্জার ক্যান্সার অধিকাংশ ক্ষেত্রে সাধারণত এটি কী হয়? শ্বেত রক্তকণিকার অস্বাভাবিকের বৃদ্ধির ফলে এটা হয়ে থাকে। আর লিউক মানে হচ্ছে সাদা, আর হিমো মানে হচ্ছে রক্ত। এরপর তোমাদের যেটা অপশান ছিল পারফোরা। তো এই পারফোরা হচ্ছে কি অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া। ডেঙ্গু আক্রান্ত হলে পারফোরা হতে পারে। তো ফ্রেন্ডস, প্রশ্নে ছিল কিন্তু কি স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে কী রোগ হয়? তো বেশি যদি হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা জানলাম থ্রম্বোসাইটোসিস নামক রোগটা কিন্তু হয়ে থাকে। আর যদি স্বাভাবিকের তুলনায় কম হয়ে যায় এক্ষেত্রে কিন্তু পারফোরা নামক রোগটা হয়ে থাকে। এরপরে তোমাদের প্রশ্ন আছে, গরুর অন্ত্রে সেলুলোজ পাচনে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া? তো এখানে ব্যাকটেরিয়ার নাম আছে জুকোরেল্লা, ট্রাইকোডার্মা, ইকোলাই, না অপশান ডি লাইকেন। তো প্রত্যেকটা প্রশ্নের কিন্তু তোমাদের 5 সেকেন্ড করে সময় রয়েছে। তো সেই 5 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা উত্তরটা একটু ভিডিওটা স্কিপ করে কমেন্ট করে জানাবে। তো এখানে তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে ট্রাইকোডার্মা, অর্থাৎ গরুর অন্ত্রে সেলুলোজ পাচনে সাহায্য করে যে ব্যাকটেরিয়াটা, তো সেটা কিন্তু হচ্ছে কি ট্রাইকোডার্মা। এরপর প্রশ্ন আছে, নিম্নলিখিত কোনটি শুধুমাত্র সজীব কোষেই বংশবিস্তার করে? অপশান দেওয়া আছে অ্যামিবা, ভাইরাস, ব্যাকটেরিয়া, না ছত্রাক। তো ফ্রেন্ডস, এই চারটা অপশানের মধ্যে যেটা শুধুমাত্র সজীব কোষেই বংশবিস্তার করে, তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি তোমাদেরকে হোমটাস্ক দিলাম। এটা কিন্তু তোমরা এই 4 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে প্রশ্ন আছে, সালমোনেলা টাইফি নিম্নলিখিত যে রোগটি সৃষ্টি করে তা কোনটি? কলেরা, আমাশয়, ব্ল্যাকফুট ডিজিজ, না টাইফয়েড। তো এই 4 ধরনের রোগের মধ্যে সালমোনেলা টাইফি কোন রোগটা সৃষ্টি করে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও 5 সেকেন্ডের মধ্যে। তো সালমোনেলা টাইফি যে রোগটা সৃষ্টি করে তো সেটা কিন্তু হচ্ছে কি টাইফয়েড। তো ফ্রেন্ডস, এবার আমরা কিন্তু জানবো কলেরা, আমাশয় এগুলো কী। তো প্রথমে জানবো আমরা কলেরা। তো এই কলেরা হচ্ছে কি ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়া ঘটিত ক্ষুদ্রান্তের একটি সংক্রামক রোগ। কলেরা কি ভিব্রিও কলেরা নামক একটা ব্যাকটেরিয়া ঘটিত ক্ষুদ্রান্তের একটি রোগ। এরপর যেটা আছে আমাশয়। তো আমাশয় কিন্তু হচ্ছে কি আমাশয়, যাকে ইংরেজিতে কী বলে? ডাইসেন্টেরি। মানব অন্ত্রে রোগ জীবাণুর সংক্রমণজনিত রোগ, সাধারণত অ্যান্টিমিবা, হিস্টোলাইটিকা কিংবা সিলিকা গুণভুক্ত ব্যাকটেরিয়া মানবদেহের পরিপাক তন্ত্রে সংক্রমণ করলে এই রোগ হয়ে থাকে। অন্ত্রের সংশ্লিষ্ট অংশে পদায়ের সৃষ্টি হয়, পেট ব্যথা করে এবং সিলেমা ও রক্তসহ পাতলা পায়খানা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এখন আমরা জানলাম কি সাধারণত অ্যান্টিমিবা, হিস্টোলাইটিকা কিংবা সিলিকা গুণভুক্ত ব্যাকটেরিয়ার মানবদেহের যদি পরিপাক তন্ত্রে সংক্রমণ করে তাহলে কিন্তু এই আমাশয় রোগটা হয়ে থাকে। আর আমাশয় রোগ হলে কী হয়? পেট ব্যথা করে
মানে রক্তসহ পাতলা পায়খানা হয়ে থাকে। এরপরে প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় বুকে স্টেজ দেখা যায়? লেপটোনিন, জাইগোটিন, প্যাকটিন না টেলোফেজ? 5 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরটা করার চেষ্টা করবে। তো এখানে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে লেপটোনিন, অর্থাৎ এই লেপটোনিন দশায় কিন্তু বুকে স্টেজটা দেখা যায়। তো এবার আমরা কিন্তু জানবো এই বুকে স্টেজ কী। তো বুকে স্টেজ হচ্ছে কি, একটি টেলোমেরিক প্রান্ত কখনও একটি ক্রোমোজোমের ভাঙা প্রান্তের সাথে মিলিত হয় না। এইভাবে এটি সর্বদা শুধুমাত্র কটা প্রান্তের ফিউশন প্রচার করে। মিওসিসের লেপটোনিন পর্যায়ে সমস্ত ক্রোমোজোমের টেলোমেরস পারমাণবিক ঝিল্লির দিকে একত্রিত হয় এবং একটি তোড়ার আকার ধারণ করে। তাই লেপটোনিনকে বলা হয় কি, বুকে স্টেজ। তো তোমরা কিন্তু এখানে আকারটাও মনে রাখার চেষ্টা করবে, কিসের মতো, তোড়ার মতো। আর এটা মিওসিসের লেপটোনিন পর্যায়ে কিন্তু দেখা যায়। আর এই লেপটোনিনকেই কী বলা হয়, বুকে স্টেজ। প্রাণীদেহে শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে কোন অঙ্গাণু? গোলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া না সেন্ট্রোজোম? তো এই চারটা অপশানের মধ্যে প্রাণীদেহে শুক্রাণুর পুচ্ছ গঠনে যে অঙ্গাণুটা সাহায্য করে, তো সেটা কি, সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই 5 সেকেন্ডের মধ্যে জানাও। এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশান 4, সেন্ট্রোজোম। অর্থাৎ এই সেন্ট্রোজোমটাই কিন্তু প্রাণীদেহে শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে। এর পরবর্তী তোমাদের নেক্সট প্রশ্ন আছে, প্রোটোফিলামেন্টগুলি নিম্নলিখিত কোন প্রোটিন দ্বারা গঠিত হয়? গ্লোবিউলিন, মেটাল প্রোটিন, টিবিউলিন না অপশান 4 মায়োসিন? তো এখানে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে টিউবিউলিন। অর্থাৎ প্রোটোফিলামেন্টগুলি এই টিউবিউলিন প্রোটিন দ্বারা গঠিত হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এবার চলে যাই পরবর্তী প্রশ্নটাতে। এরপরে প্রশ্ন আছে তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন ধরনের রক্তকণিকার মধ্যে ফেগোসাইটোসিস ধর্মটি লক্ষ্য করা যায়? তো শ্বেত রক্তকণিকাগুলির ধরনগুলো আছে অনুচক্রিকা, ভেসোফিল, মনোসাইট না ইওসিনোফিল? তো ফ্রেন্ডস, মানে যে রক্ত কণিকার মধ্যে ফেগোসাইটোসিস ধর্মটা লক্ষ্য করা যায়, তো সেটা কিন্তু হয়ে যাবে মনোসাইট। অপশান সি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। মনোসাইটে কিন্তু তোমাদের এই ফেগোসাইটোসিস ধর্মটা লক্ষ্য করা যায়। তো এবার কিন্তু আমরা একটু ছোট্ট করে জেনে নেব এই ফেগোসাইটোসিস ধর্মটা কী। তো এই ফেগোসাইটোসিস একটি জৈবিক প্রক্রিয়া যাতে ফেগোটাইটাস কোষগুলি অন্যান্য কোষ কিংবা কোষ কণিকাকে ভক্ষণ করে। এই ফেগোসাইটগুলি এককোষী বা বহুকোষী উভয়ই হতে পারে। এককোষী ফেগোসাইটোসের ভিতরে আছে অ্যামিবা, আর বহুকোষী ফেগোসাইটোসিসের ভিতরে আছে মানবদের শ্বেত রক্তকণিকা, যা দেহের প্রতিরক্ষায় সর্বাধিক ভূমিকা পালন করে থাকে। তো ফেগোসাইটোসিস হচ্ছে কি একটা জৈবিক প্রক্রিয়া যাতে ফেগোসাইটোস কোষগুলি অন্যান্য কোষ কিংবা কোষ কণিকাগুলোকে কী করে ভক্ষণ করে। হৃদ উৎপাদে প্রতি স্টক ভলিউমের পরিমাণ কত? 40 মিলিলিটার, 50 মিলিলিটার, 70 মিলিলিটার না 80 মিলিলিটার? তো হৃদ উৎপাদের প্রতি স্টক ভলিউমের পরিমাণ কত, তো সেটা কিন্তু তোমরা আমাকে 5 সেকেন্ডের মধ্যেই কমেন্ট করে জানাও, ভিডিওটা স্কিপ করে। হৃদ উৎপাদে প্রতি স্টক ভলিউমের পরিমাণ কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে 70 মিলিলিটার। এরপরে তোমাদের প্রশ্ন আছে, প্রাণীকোষ মধ্যস্থ লাইসোজোমগুলি ফেটে গেলে কোষটির কী অবস্থা ঘটবে? তো এখানে অবস্থাগুলো তোমাদের দেওয়া আছে, কোষটি মারা যাবে, কোষটি পাচনের সুবিধা হবে, কোষটি পুনরায় নতুন লাইসোজোম তৈরি করবে না অপশানটি সবগুলো ঠিক? তো 5 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করে কমেন্টটা করে জানাও। তো এখানে তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে কোষটি মারা যাবেই। অর্থাৎ প্রাণীকোষ মধ্যস্থ যদি লাইসোজোমগুলি ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু কোষটি মারা যাবে। এরপর প্রশ্ন আছে তোমাদের আজকের ভিডিও লাস্ট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা প্রান্তীয় শোষণ ঘটে? অপশান আছে সাইটোপ্লাজমে, অপশান বি লাইসোজোমে, অপশান সি মাইটোকন্ড্রিয়ায় ম্যাট্রিক্সে না অপশান ডি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গাত্রে? তো এখানে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে
মাইক্রোকন্ড্রিয়ার অন্তর্পর্দার গাত্রে। অপশান ডি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। অর্থাৎ এই মাইক্রোকন্ড্রিয়ার অন্তর্গাত্রেই কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা প্রান্তীয় শোষণটা দেখা যায়। তো এবারে আমরা কিন্তু জানবো এই ট্রান্সপোর্ট সিস্টেম বা প্রান্তীয় শোষণটা কী। তো শোষণের যে পর্যায়ে বিজারিত হাইড্রোজেন গ্রাহক আণবিক অক্সিজেন দ্বারা জারিত হয় তাকে প্রান্তীয় শোষণ বলে। কী বলে? মানে শোষণের যে পর্যায়ে বিজারিত হাইড্রোজেন গ্রাহক আণবিক হাইড্রোজেন দ্বারা কী হয়, জারিত হয়ে যায়, তো সেটাকেই কিন্তু বলে কি প্রান্তীয় শোষণ বা ট্রান্সপোর্ট সিস্টেম। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মক টেস্টের প্রশ্ন। তোমরা কটা প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই লাস্টে জানাবে। আর আজকে কিন্তু আমি তোমাদেরকে মোট 12টা কোশ্চেনের মক টেস্ট নিলাম। আর তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী মক টেস্টগুলো দেওয়ার জন্য। আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে।